নারী বিষয়ক অনুষ্ঠান অপরাজিতায়। সাথে আছি আমি সোনিয়া হোসেন। অপরাজিতায় আমরা সেই সব নারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই যারা সমাজে অবদান রেখে চলেছে, আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আপনাদের সাথে তেমনই দুজন সফল নারীদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে আছেন প্রফেসর রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, স্ত্রী রোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও আছেন ডক্টর আলো আরজুমান বানু, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপা, আমরা জানি নারীদের প্রয়োজন স্বাস্থ্য ইনফার্টিলিটি চিকিৎসায় এক নতুন যুগের সৃষ্টি করেছেন আপনি। সেই সময়ের কিছু গল্প যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। আমি তো গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। এই গাইনোকোলজিরই একটা পার্ট হলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি নিয়ে আমাদের দেশের আধুনিক চিকিৎসা তেমন ছিল না। আপনারা জানেন নিশ্চয়ই, ট্রিটমেন্ট আছে একটা, টেস্ট টিউব বেবি বলে, যেটাকে আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো ওই চিকিৎসাটা আসলে পৃথিবীতেই শুরু হয় 78-এ। তো তখনই এই যেহেতু এটা একটা নতুন ফিল্ড, প্লাস আমরা যখন আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সেকেন্ড পার্ট এফসিপিএস যখন পরীক্ষা দিই, তখন এই বিষয়ে যখন পড়াশোনা করলাম তখন আরও বেশি ইন্টারেস্ট পেলাম যে জিনিসটা কীভাবে ইনভিট্রো ফার্টিলাইজেশন কীভাবে করে এবং কীভাবে একটা বাচ্চার। এটা কত সালের কথা আপা? 1994-এ পাশ করলাম এফসিপিএস। তো তখন আমাদের একজন এক্সামিনার ছিলেন পাকিস্তানের রাশেদ লতিফ খান। উনি পাকিস্তানের পায়োনিয়ার এই ইনফার্টিলিটি বিষয়ে। তো উনি আমাদেরকে একটা লেকচার দিয়েছিলেন যে ওনার সেই প্রথম কাজ করার অভিজ্ঞতা নিয়ে আর কি। তো ওইটা শুনে এবং বই পড়ে এটা আরও বেশি আগ্রহ জন্মালো, যে জিনিসটা খুব শৈল্পিক মনে হলো আমার কাজটা। তো আমার একটু শিল্পের প্রতি আগ্রহ আছে। আমি একসময় মেডিকেল এডুকেশনের জন্য ডান্ডিতে গেলাম, ওখানে আবার আমাদের একটা ভিজিট হলো আইভিএফ সেন্টারে। তো ওখানেও ইন্টারেস্ট সহকারে গেলাম দেখতে। ওই কোর্সের একটা অ্যাসাইনমেন্ট ছিল লাইফ লং লার্নিংয়ের উপরে। তো লাইফ লং লার্নিং আমি এই টপিকটা নিয়ে লিখলাম আর কি। তো আমার যে সুপারভাইজার ছিলেন উনি এটা এত ভূয়সী প্রশংসা করলেন, মানুষের ইন্সপিরেশন যেভাবে আসে আর কি, উনি লেখাটা এত ভূয়সী প্রশংসা করলেন। এবং ওনাদের কাছ তো আইভিএফ নোন আসলে, হ্যাঁ। তো আমি কিভাবে করতে চাই লাইফ লং লার্নিংটা, তো ওনার এই প্রশংসার আমি আর এক ধাপ ইন্সপিরেশন পেলাম আর কি, যে উনি এমন করে বলছেন তাহলে তো নিশ্চয়ই করা যায়। এর মধ্যে আমার এক আত্মীয় ছিল, ও নটিংহামে এই বিষয়ে এমব্রায়োলজি পড়তে গেছে, ওর সাথে আবার ইংল্যান্ডে দেখা হলো। তখন আবার আমরা বললাম যে তোমার গাইনোকোলজিস্ট কে হবে, আমি তো চাই এই কাজটা করতে। তো ওই থেকে শুরু। তারপরে একটু একটু করে আমার ফ্যামিলিতে সবাইকে বললাম। এখন কাজ করার জায়গা ছিল না, একসময় ট্রেনিংয়ে চলে গেলাম। ট্রেনিংয়ে গেছিলাম পাকিস্তানে। ওখানে ওই আমার যে আত্মীয় বললাম, ওর ফ্রেন্ড ছিল, ওর সেন্টারে আমি দেখতে গেলাম। তো আমি 1 মাস ওখানে ছিলাম এবং ওই রাশেদ লতিফ স্যার যে ছিলেন ওনার সেন্টারেও গেলাম। ওনার সেন্টার গিয়ে ওখানেও 7 দিন থেকে আসলাম। তো ওই সব দেখে টেখে তো আরও বেশি ইন্টারেস্ট হলো, জিনিসটা দেখলাম এবং 1 মাস একদম রাত দিন পড়াশোনা করলাম, যত রকম বইপত্র ছিল ওখানে, জার্নাল টার্নাল যা পেলাম সব কিছু। তো বাচ্চারা ছোটো ছিল, বাচ্চাদেরকে রেখে যেহেতু গিয়েছি, ওই 1 মাসের বাচ্চা রেখে, সংসার রেখে বাইরে গিয়ে কাটানোর যে সময়টা আমি দিলাম, এই সময়টাকে উসুল করার জন্য তখন আমি লেগে গেলাম যে এটাকে ওয়েস্টেজ করা যাবে না, কারণ বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের ফেলে আমি গেছি, তো এটাকে ফ্রুটফুল করতে হবে। আপনার কজন বেবি ছিল? আমার 2 মেয়ে। আমার ভাই বোনরা অনেকেই, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই মোটামুটি এই লাইনের। ভাই বোন, ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে, যারা নন মেডিকেল ছিল তারাও। তো বললাম যে আমি এই কাজটা করতে চাই, যেহেতু এটা অনেক বড় ইনভেস্টমেন্ট, কে করবে? তো আমার বড় ভাই ছিলেন, উনি ব্যবসা করতেন, এখনও ব্যবসাই করেন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কীভাবে করতে চাও? তো এর মধ্যে আমার মেজো ভাই ছিলেন ডাক্তার, ওনাকে আবার বললাম যে আপনি একটু কলকাতায় একটা সেন্টারের ঠিকানা দিলাম, যে আপনি ওখানে একটু যান, কারণ একেবারেই তখন নতুন, কেউ করেনি, যে দেশে কারোটা দেখে একটু সাহস পাবো বা জিনিসটা শুরু করলে এটা সাকসেসফুল হবে কিনা। তো আমার ভাইকে আমি কলকাতায় একটা সেন্টারে 3 দিনের একটা ওয়ার্কশপ ছিল, তো আমি বললাম যে আপনি একটু এখানে যান, যে দেখে আসেন যে কাজটা করা যাবে কিনা, প্লাস এমব্রায়োলজির পার্টটা চাইলে আপনারা করতে পারবেন, কেউ যে কোনো ডাক্তারই করতে পারবে, ইভেন নন মেডিকেলরাও পারে এমব্রায়োলজির কাজটা করতে। উনি এসে বললেন যে হ্যাঁ তুমি
পারবে, আমরা আছি তোমার সাপোর্টে, তুমি এগিয়ে যাও। এই ভাইদের সহযোগিতায় সম্পূর্ণ মেন্টাল সাপোর্ট এবং ইকোনমিক সাপোর্ট পুরোই আমার ভাইরা দিয়েছে আর কি। তারপরে শুরু করলাম, সাথে আমার ফ্যামিলি, হাজব্যান্ড, বাচ্চারা তো আছেই আর কি। বাচ্চাদের কোঅপারেশন অনেক, যে তারা আমি বাইরে কোথাও গেলে কান্নাকাটি করা বা ঘ্যান ঘ্যান করা এই ধরনের নেচার তাদের ছিল না। যে পরিবারের সাপোর্ট যদি থাকে তাহলে একজন নারী অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। ডেফিনেটলি পরিবারের সাপোর্ট, মানে প্রথমেই তো ম্যারিটাল অবস্থায় অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট প্রথম। হাজব্যান্ড সাপোর্টিভ থাকলে শ্বশুরবাড়ির লোক থাকতে বাধ্য, কাজে হাজব্যান্ড সাপোর্টিভ হতে হবে প্রথমে, তারপরে শ্বশুরবাড়ির লোক, আর বাবার বাড়ির লোক তো সাপোর্টিভ থাকেই। এখন আমরা যাচ্ছি ডক্টর আলো আরজুমান বানু আপার কাছে। আপা, আপনার শুরুর গল্পটা শুনতে চাচ্ছি। মূলত আমি শিক্ষক, তারপর আমি লেখক, তারপরে আমি সংগঠক, এবং তারপরে আমি নারী অধিকার নিয়ে কাজ করি। বাহ! যেহেতু আমি শিক্ষার সাথে জড়িত, আমার সার্কেলটা অনেক বড়, অনেক দিন ধরে পড়াচ্ছি। আমার সাথে আমার স্টুডেন্টস আছে, তাদের অভিভাবক আছে, একটা পুরো সোসাইটি আছে। আমরা দেখব যতগুলো উন্নত দেশ, সেখানে সবচাইতে বেশি যেটা, সেটা হচ্ছে দক্ষ জনশক্তি। এবং এই দক্ষ জনশক্তিটা তৈরি করে শিক্ষকরা, শিক্ষা। এবং একটা দেশের এই যে একটা প্যাডাগজি থাকে, এটা তো চেইন ওয়ার্কের মতো, জি, এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। আচ্ছা, এই চেইন ওয়ার্কটাকে যদি আমরা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে আমরা সেই সুনাগরিক, দক্ষ জনগোষ্ঠী এবং সর্বোপরি উন্নত দেশ পেতে পারি। আমি খুব লাকি যে আমি এই প্রসেসটার সাথে আছি। আচ্ছা আপা, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথম যে ভ্রূণটির জন্ম দিয়েছেন আপনি, সেই সময় আপনার কি কি চ্যালেঞ্জ সম্মুখীন করতে হয়েছে? এই কাজটা করার জন্য তো একটা স্পেশাল এনভায়রনমেন্ট দরকার। তো যেটা হলো যে আমি সিঙ্গাপুরে একটা ওয়ার্কশপে গেছিলাম 7 দিনের। ওখানে বেসিক্যালি বিভিন্ন লেকচার ছিল, একটা হ্যান্ডসনের বিষয় ছিল, ইক্সি যে পার্টটা ওটা ছিল। কিন্তু ল্যাব কীভাবে সেট আপ করবো সেটার জন্য তো লোক দরকার। তো ওখান থেকে আমি বিভিন্ন কোম্পানির ঠিকানা নিয়ে আসলাম সবার। তো ঠিকানা এনে আমি নিজেই অনলাইনে সবার সাথে যোগাযোগ করলাম যে ল্যাব সেট আপ কীভাবে করতে হয়, কিছু বুকলেট দেখে ক্লিন রুম হলেই চলে, কিন্তু একেবারে যে ব্যাকটেরিয়া ফ্রি বা ভাইরাস ফ্রি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু রুমটা ক্লিন হতে হবে। কিন্তু আমার মনে ছিল নতুন কাজ করবো যেহেতু একেবারে নিখুঁত হবে সব কিছু, কোনো অর্গানিজমও যেন না থাকে, তাহলে সেটা কী করা যায়। তখন আমার মনে হলো যে যারা অ্যান্টিবায়োটিক বানায় বা যারা স্যালাইন বানায় আমাদের দেশে, তারা কোন এনভায়রনমেন্টে কীভাবে বানায়। তখন আমি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের গেলাম, একজনের সাথে দেখা করলাম। দেখা করে আমি জিজ্ঞেস করলাম, তো ওরা বলে যে ক্লাস 100 রুম করতে হয়। ওই সময় কত সনের কথা বলছেন? এটা আমি করলাম 2002-এ। আচ্ছা, খুব বেশি দিনও না। হ্যাঁ, তো তখন ওরা বলে যে ক্লাস 100 রুম করলে হবে আর কি। তো কে করতে পারে, তো একটা ছেলের ঠিকানা দিল যে মাইক্রোবায়োলজিতে কাজ করা, ওর বাবা কাজ করতেন, তো ওর ঠিকানা দিল। তো ওকে আমি, আর ওই ভদ্রলোক সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ একজন ইঞ্জিনিয়ার, তাকে আমি নিয়ে এসে দেখালাম যে আমি এই জায়গাটা করতে চাইলে কী কী করতে হবে। তো উনি কিছু গাইডলাইন দিলেন যে এই জায়গাটা ক্লোজ করতে হবে, এটা এরকম করতে হবে। একটা অলরেডি একটা বাসা ছিল কারো। তো তারপরে এখনও ছিল না, এখনও সেখানেই আছে আর কি। তো ওই ছেলেটাকে বললাম যে আমাকে একটা ক্লাস 100 রুম করে দাও। তো আমাকে একটা ক্লাস 100, মানে ওখানে সবসময় একটা পজিটিভ প্রেশার থাকে। পজিটিভ প্রেশারের জন্য আপনার ডাস্ট যা কিছু থাকে সব চলে যাবে। দরজা খুলে দেখবেন সাই করে বাতাস বেরিয়ে গেল, কোনো হবে না, বাতাস সবসময় বের হতে থাকবে। এটা এই রুমটা করতে কত সময় লেগেছে? ওটা যে হেপা ফিল্টার থাকে ওইটা দিল, তারপর ওটা সিস্টেম আছে ওইটা করে দিল। সময় যে খুব বেশি লেগেছে তা না, কারণ তো যে বিভিন্ন কোম্পানির যে ঠিকানা নিয়ে এসেছিলাম ওদের সাথে সব যোগাযোগ করে সমস্ত ইকুইপমেন্ট, একেবারে ক্লাস 1 ইকুইপমেন্ট যেখানে যেটা পাওয়া যায় সেগুলোই অর্ডার দিয়েছি, যাতে কোনো রকম, কারণ আপনারা জানেন হয়তো যেটার সাকসেস রেট খুব ভালো না, কাজে কোনোভাবেই জিনিসপত্র যাতে কম্প্রোমাইজ না হয়, সেই রকম সব ক্লাস 1 ইকুইপমেন্ট যেখানে যেখানে আছে সব জায়গা থেকে সেগুলো অর্ডার দিয়ে আমার ভাইয়ের ব্যবসা করেন যে বললাম, ওনার লাইসেন্স দিয়ে জিনিসপত্রগুলো সব আমদানি করা হলো আর কি।
আপনি ইকুইপমেন্টের বিষয়টা তো জানতে পারলাম, আপনি ম্যানেজ করেছেন, সুন্দরভাবে অর্গানাইজ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে নারীদের যে বিশ্বস্ততা সেটা কিভাবে আপনি এনেছেন? এরপরে তো শুরু করলাম বসে পেশেন্ট দেখা, দুইটাই মিলে শুরু করেছিলাম, যে ওখানে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ, দেখলাম যে ছোটাছুটি করতে আছে, সব বাদ দিয়ে আমি ওখানে বসা শুরু করলাম। তারপরে পেশেন্ট আসছে, সব কলিগদের, আমার সিনিয়র ম্যাডাম স্যার, তাদেরকে সবাইকে বললাম যে আমি স্যার আইভিএফ করার জন্য রেডি, তো আপনাদের পেশেন্ট থাকলে দিবেন। তো স্যাররা, ম্যাডামরা, কলিগরা সবাই পেশেন্ট পাঠাতো। এটা কি এখন বাংলাদেশে অহরহই হচ্ছে? এখন খুব অনেক বেশি, তখনই ছিল কিন্তু এখন আরও অনেক বেশি বেড়ে গেছে। আমাদের জনসংখ্যা বেশি, পেশেন্টও বেশি, কিন্তু এমনিতে ইনফার্টিলিটির প্রকোপটা অনেক বেড়ে গেছে। 4টা 5টা তারপরে 9টা এরকম করলাম। 4টাতে প্রেগনেন্সি হওয়া খুব টাফ, কিন্তু তাও হয়েছিল, কিন্তু অবশ্যই হলো। তারপরেরটাও একটু হয়েছিল। থার্ড টাইম গিয়ে 2টো প্রেগনেন্সি হলো, 9টা থেকে 2টো প্রেগনেন্সি হলো। তবে পেশেন্টগুলোর সিলেকশন ছিল একদম টপ মোস্ট, খুবই ইয়াং পেশেন্ট, যাতে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য 9টাতে তখন 2টো প্রেগনেন্সি হয়েছিল। প্রথম যে ভ্রূণটি জীবন পেল, সেই সময় আপনার কেমন অনুভূতি বা পেশেন্টের কেমন অনুভূতি ছিল? প্রথম যার হলো, উনি একজন অভিনেত্রী ছিলেন, টেলিভিশনে নাটক করতেন। তার বয়স ওই সময় কিন্তু 36 ছিল, কিন্তু তার প্রোফাইল ভালো ছিল, অন্যান্য প্রোফাইল ছিল। এই সময় বয়সটা কত সময়ের মধ্যে হলে আপনার সফলতার ভাগটা বেশি থাকে? বয়স যত কম তত সফলতার হার বেশি। যেমন 2023-এর ইউকের রেজাল্টের রিপোর্ট, যেটা পাবলিশড হয়েছে 2025-এ, 18 থেকে 34 বছর বয়সের মধ্যে হলো 41%, আর ওদিকে 40 to 44 ইয়ার্সে অনলি 9%। 100 জন মহিলার 91 জনের হবে না, ক্যান ইউ ইমাজিন? কাজে নেগেটিভ এই রিপোর্টই আমাদের পেতে হয়। আমেরিকান সোসাইটি, ইউরোপিয়ান সোসাইটি আছে, সব তাদের রিকমেন্ডেশন 45-এর পরে ট্রিটমেন্ট না করাই ভালো, কিন্তু অনেকে করেন, হয়তো পেশেন্টরা চায়, খুব চাইলে তখন হয়তো করতে পারে, বাট রেজাল্ট আসলে এই সময় এগগুলো খুব খারাপ থাকে, সব এগগুলোর আপনার ইউপ্লয়েড এমব্রায়ো পাওয়া যায় না সেই এগ থেকে, কাজেই প্রেগনেন্সির সম্ভাবনা খুবই কম। তো সেই চ্যালেঞ্জ জেনে যদি কেউ করে আর কি। তো ওই সেই 9টার যে 2টো হলো, একটা টুইন হয়েছিল আর একটা সিঙ্গেল প্রেগনেন্সি হয়েছিল। টুইনের মধ্যে ছেলে মেয়ে ছিল? একটা ছেলে একটা মেয়ে ছিল। খুব ভালো, অসাধারণ। হ্যাঁ, কিন্তু আনফরচুনেট যে ছেলেটার আবার একটু কনজেনিটাল ডিফেক্ট ছিল, পরে ছেলেটা মারা গেছে। তো 2002-এ আমি শুরু করেছি বিভিন্ন ট্রেনিং, আমার সেট আপ রেডি হয়েছিল 2003-এর শেষে গিয়ে। তাহলে 2004-এর মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে আর কি, এবং জানুয়ারিতে 5 জানুয়ারি থেকে ডেলিভারি হলো। আমি ঘুমাতে পারতাম না, সত্যি কথা বলতে, মানে নিশ্চিন্তে একটা ঘুম আছে না, কারণ আমার বড় ভাই এত টাকা ইনভেস্ট করেছে, এই টাকাটা যদি সাকসেসফুল যদি না হতে পারি তাহলে কি হবে, এটা চিন্তা করে, মানে খুব নিকট লোক মারা গেলে মানুষের বুকের যে একটা ফিলিং থাকে, ওরকম একটা ফিলিংস আমার ঘুমটা ভেঙে যেত। তো ওইরকম একটা ফিলিংস আমি বহুদিন কাটিয়েছি। আচ্ছা, কাজে সাকসেসফুল হওয়ার পরে ফিলিংস এখন আপনি বুঝতে পারেন। মানে এটা তো ব্যয়বহুল অনেক, তাহলে এই চিকিৎসা শাস্ত্রে কি একটু মানে সহজলভ্য করা যায় নাকি? সহজলভ্য করা যায়, আমার যে পারিশ্রমিক সেটা যদি আমি আনি ততটুকু সহজলভ্য করা যায়, বাকিটা তো আমাদের হাতে নাই। এবং সেই সহজলভ্য কিন্তু আমি প্রায় করে থাকি। আমাদের পেশেন্ট যারা আসে তাদের কাছে লাখ লাখ টাকাই তো একটা মানে বহনযোগ্য না, সেই অর্থে ব্যয়বহুল। আপা, আপনি তো আজকে হুট করে এখানে এসে উপস্থিত হননি, অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে এসে আপনি দাঁড়িয়েছেন উজ্জ্বল নক্ষত্রের মতো। তো হচ্ছে এখানে আসতে আপনার কি কি মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে? আমার বাবা ব্যাংকার, আমরা 8টা ভাই বোন 8টা ডিস্ট্রিক্টে হয়েছে। আপনি তার মধ্যে 3 নম্বরে। আমি তার মধ্যে 3 নম্বর, এবং 2 ফ্যামিলিতে আমি বড় মেয়ে। আচ্ছা, আমার বাবার এবং মায়ের তো বড় মেয়ে। এবং আমার মা, যিনি, কথাটা এই জন্যে বলছি, উনি যখন ক্লাস 8-এ পড়েন তখন উনি, আমার নানা ভাই হেডমাস্টার ছিলেন, উনি ওনার সাথে বই কিনতে গিয়েছিলেন, বাড়িতে এসে দেখেন যে আমার বাবা তার ফ্যামিলি নিয়ে বসে আছেন, এবং এটা খুব মজার ব্যাপার যে 7 দিন উনি বসেছিলেন। আচ্ছা, তো ফলে 7 দিন পরে তারা মেয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং আমার মা যখন ইন্টার পাস করেন তখন ওনার 4টা বেবি। তো তখনই আমার মা করেছেন যে তার যদি মেয়ে হয় উনি তাকে গ্র্যাজুয়েশনের আগে কিছু করতে দিবেন না।
এবং যেহেতু আমি দুই ফ্যামিলির বড় মেয়ে, আমারও এই অবস্থায় হয়েছিল। এসএসসির পরেই আমার বিয়ে নিয়ে দুই ফ্যামিলিতে টানাটানি লেগে গিয়েছে। এবং আমার মা তখন বলেছেন যে নো, আমার নিকনেম মিতা, বলছে মিতা তুমি যদি পড়াশোনা করো, তুমি গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দিব, কোনো কিছুই তোমার গায়ে লাগতে দিব না। তো বিষয়টা সেইভাবেই চলছিল। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন এটা আরও প্রকট হয়ে গেল, কারণ মেয়ে বড় হয়ে গেছে। দুই ফ্যামিলি থেকে ভীষণ দেখা যাচ্ছে যে আমাদের এখন তো শুক্রবারে ছুটি, তখন রবিবারে ছুটি ছিল। দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 দিন 3 দিন, আজ খালু, কাল মামা, পরশু দিন চাচা, পরের দিন হয়তো ফুপা, তোমার বিয়ে এরকম করে আসছে যাচ্ছে। এবং তাদের খুবই একটা মাথা ব্যথা হয়ে গেল যে মেয়ে বড় হয়ে যাচ্ছে। এবং আমরা 5টা বোন। জি। তো আম্মা আমার প্রমিস রেখেছেন, আমি আমার প্রমিস রেখেছি, সেভাবেই আমি আমার পড়াশোনাটা গ্র্যাজুয়েশনটা পর্যন্ত। এমনও হয়েছে যে আমাকে নিয়ে মামা ঢুকেছেন। আপনি তখন থেকে কি লেখালেখি করছেন? হ্যাঁ, একদম স্কুল লাইফ থেকে। আচ্ছা, খুব ভালো। তো আপনার লেখালেখি সম্পর্কে একটু কিছু যদি বলতেন আমাদেরকে। মূলত আমার বিকাশটা আসলে স্কুল থেকে। আচ্ছা, তো ওখান থেকে ইয়ে করার পরে কলেজ তো খুব অল্প একটা সময়, তখন আপনার লেখালেখি চলে যাচ্ছে, লেখা চলছে। এবং তখনই আমরা দেয়ালিকা করেছিলাম। আমার মা গৃহিণী ছিলেন, বাট একজন মানুষ কি করে নিজেকে স্টাবলিশ করতে পারে, সে গৃহিণী বলে সে শুধু আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবে, নট লাইক দ্যাট। ইকোনমিক্যালি যে একজন গৃহিণী নিজেকে এস্টাবলিশ করতে পারে, আমার মা তার উদাহরণ। যেহেতু লেখাপড়াটা আমার ন্যাক, এটা আমি পছন্দ করি, আমি উচ্চতর ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম। সাথে সাথে আমার তখন একদম আকাশে পাখা মেলার মতো একটা অবস্থা। আমি রেডিওতে একদম পুরোটা পাখা মেলে। কিন্তু একটু আগে বললেন না বিপত্তিগুলো কি কিংবা এগুলো কি, তো মানুষ তো বিয়ে হয়ে গেল। এবং আমরা বাঙালিরা যা করি, এশীয় মেয়েরা যেটা করি আর কি, ঘর সংসার সবকিছু ঘরে বসে একদম আত্মভোলা প্রেমিকের মতো পুরো ঘরে ঢুকে গেলাম। একদম তাই করেছি, একদম যেটা হলো সেই সময়টা সব ছেড়ে দিলাম। আমি আমার যখন বিয়ে হয়, আমি একটা কলেজে পড়াই, আমি উচ্চতর ডিগ্রি করছি, আমি রেডিওতে প্রোগ্রাম করছি। কিন্তু বিয়ের পরেই দাপ করে সব তো ক্লোজ হয়ে গেল, তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং এই বের হয়ে আসাটা একটা দুর্গম গিরির মতো হয়ে গেল। এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই কনসিভ করে ফেললাম। এবং আমাদের যেহেতু সেই সময়টায় উড়ন্ত পাখি ডানা ভেঙে ঘরের মধ্যে ঢুকলে যেটা হয়, শুধু একটা রাস্তা ছিল, সেটা হচ্ছে আমার পড়াশোনাটা। সেটা তো আমি চালিয়ে যাচ্ছি, এই একটা আলো। এবং আমরা টিচাররা ইচ্ছা করলে যে একটা মানুষকে টেনে তুলতে পারি। আমার সেই সময়ে যে গাইড ছিলেন আমার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যার। আমার বাসায় অনেক কিছু ছিল, রাতে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে স্যার আমার হাজব্যান্ডকে ফোন করতো যে ওকে নিয়ে আসো, আমি বসে আছি। সে 12টা 12:30টায় আমি স্যারের কাছে যেতাম। স্যার তখন ছোট মানে একটা আপাত ভালো বলতে পারবেন বেস্ট ফিডিং মায়েদের যে খাবার, এই টাইপের খাবারগুলো নিয়ে স্যার বসে থাকতেন। এবং দেখা যেত আমরা 12টা 1টা 1:30টা 2টা। তো সেটা এমফিল পর্যায়ে ছিল। এমফিল ইউজুয়ালি 2 বছরের কোর্স, 1 বছর হচ্ছে আপনার রিটেন, 1 বছর হচ্ছে আপনার তথ্য সংগ্রহ। তো সেই 2 বছরের কোর্সটা আমার 6 বছরে করতে হলো, কারণ আমার বাচ্চাটা আসলে একটু সিক ছিল। একবার ও হাসপাতালে যাচ্ছে, একবার আমি হাসপাতালে যাচ্ছি। এই বিষয়টা 2.5 বছর ধরে চললো। আমার বাচ্চাটা যখন 2.5 বছর হলো, তখন আমার মা বললেন যে মিতা, এটা তোমার লাইফ না, প্লিজ চেঞ্জ ইট। এবং আমার মা এবং বাবা মিলে যেটা করলেন, যেহেতু আমি আগে কলেজে পড়াতাম, একদম মায়ের বাসার কাছে একটা কলেজে সার্কুলার হলো, একটা ডিগ্রি কলেজে, বলে যে তুমি অ্যাপ্লাই করো। আচ্ছা, আমি কী করে করবো? আমার বাসায় এত রেসপন্সিবিলিটি, আমার বাচ্চা, আমার বাসাও তো দূরে। তো বললো না, ইউ হ্যাভ টু ডু ইট হোয়াট এভার ইট ইজ। আমি তো এত কষ্ট তোমাকে এই জন্য করি নাই, এই ফাইটটা তো এমনি এমনি হয়নি। তারপর একটা সময় সব কিছু করে দেখা গেল, আমার বাবা তো ব্যাংকার আগেই বলেছি,
সরকারি কর্মকর্তা। সেটা একটা ভীষণ রকম একটা ব্যাপার। এই ঘটনাটা আমি বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলতে চাই এই জন্যে, এটা কাউকে ব্লেম করছি না আমি, কোনো দোষ না, এটা হচ্ছে সাহসের ব্যাপার। মানুষ তুমি জিতবেই যদি তোমার বুকে সাহস থাকে। আমি যখন বললাম তখন যারা আমার রেসপন্সিবল ছিলেন যে আমি অমুক জায়গায় ইন্টারভিউ দিতে যাব, আমার বাসায় ভীষণ মানুষ ছিল অনেক, তো তারা আমি যেন না যেতে পারি সেদিন কেউ ছিল না। আমি মাকে বললাম, ও তখন হচ্ছে 3টি ফোন, মাকে বললাম মা এরকম একটা অবস্থা, ওরা তো কেউ বাসায় নাই, আমি কি করে আসবো? বলে তুমি ওকে একটা টাওয়ালে পেঁচাও, বের হয়ে যাও, টাকা আছে তো তোমার কাছে? আমি বলছি হ্যাঁ আছে। বলে জাস্ট বের হও তুমি। বললাম কি বলো? বলে তুমি বের হও, বাকিটা কি হচ্ছে দেখছি। আমি আমার বাচ্চাটাকে পেঁচিয়ে নিয়ে একটা বড় টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হয়ে গেলাম, এবং বাইতুল মোকাররমে আমি যখন নামলাম তখন আমি দেখলাম যে বিশাল একটা মাইক্রো দাঁড়িয়ে আছে। তো বলছে এই আলো তুমি কি করো? আমার কলেজের টিচাররা, ওনারা ওই কলেজেই পরীক্ষা নিতে যাচ্ছে। তো আমি বললাম যে এইরকম আপা স্যার। তো বলছে ও মোহাম্মদ আলী সাহেব, আমার বাবার নাম মোহাম্মদ আলী। হ্যাঁ, বললো মোহাম্মদ আলী সাহেব তোমাকে বলে নাই যে আমরা যাচ্ছি, আসো আসো। তারপরে আমরা ওনাদের সাথে চলে গেলাম এবং রিটেন হলো, ভাইবা হলো। রাত 8টায় আমার বাবা আমার বাচ্চাটাকে অফিসের দারোয়ানকে দিয়ে বাসায় পৌঁছে দিলেন। রিটেন ভাইবা দেওয়ার পর রাত 8টায় বাবা আসলেন, বাবার সাথে আমি বাসায় গেলাম এবং আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গেলাম। রাতে আমাকে ফোন করা হলো, বলল যে তুমি আমার বাচ্চাটাকে কষ্ট দিয়েছো। হ্যাঁ, হয়েছে নাকি চাকরি? এখন কি চাকরি হাতে নিয়ে বসে থাকে কেউ? তো আমি আর তাকে কিছু বললাম না, যেন কিছু বলার দরকার নেই তো আমার। পরে যখন আমরা বাসায় আসলাম, যখন আমি দেখালাম, বললে এটা কি করে হলো? বললো আমি রিটেনে ফার্স্ট হয়েছি এবং আমার যে ডিগ্রিটা, তখন তাকে বললাম থ্যাঙ্কস টু ইউ, কারণ সেই রাত 12টায় ইব্রাহিম স্যারের কাছে নিয়ে যাওয়া, এই থিসিসটা কমপ্লিট করা, কারণ সেই সময়ে সেই কলেজে এমফিল করা কোনো টিচার ছিল না। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তো এরপর থেকে চাকাটা ঘুরতে থাকলো, সবাই তখন ভীষণ রকম আমাকে সাপোর্ট করতে লাগলেন এবং এরপর থেকে আর আমাকে আর পিছনে তাকাতে হয়নি। অ্যাট দ্য সেম টাইম এই সময়টায় আপনার বিশ্বাসী ছিলেন, ফেসবুক চলে আসলো, আমার লেখাগুলো তখন ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে গেল। এখন আপনার গল্প শুনে মনে হচ্ছে যে আত্মবিশ্বাসী থাকলে প্রতিবন্ধকতা কোনো বিষয় না, একদমই না, একদম বিজয়ী করে তুলবে মানুষকে। এটাই আসলে আপনার। ম্যাডাম আপনার কাছে আসতে চাই, আপনার প্রফেশনে যারা আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন, কি পরামর্শ দিবেন? ধৈর্য, অসীম ধৈর্য প্রয়োজন আছে, বিশেষ করে আমার এই ইনফার্টিলিটি সেক্টরে বোথ পেশেন্ট এবং ডক্টর উভয় পক্ষেরই সমান সমান ধৈর্য রাখতে হয়। এটা ট্রিটমেন্ট নেওয়াটাও ধৈর্যের ব্যাপার, ট্রিটমেন্ট দেওয়াটাও ধৈর্যের ব্যাপার। আপা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অপরাজিতা অনুষ্ঠানে আপনাদের মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান অপরাজিতা। সবাই সুস্থ থাকবেন।